আদানি দেখলাম 1,80,000 কোটি টাকা, তো নিয়ারলি 18 বিলিয়ন বা 20 বিলিয়ন 20 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে ইন্ডিয়ান মিলিটারি ডিফেন্স, আদানি ডিফেন্সে। ভালো সংবাদ। এটাতে তারা মোস্টলি বিভিন্ন টাইপের ড্রোন থেকে শুরু করে অটোনোমাস সিস্টেম বানাবেন, উইচ ইজ এ 4th জেনারেশন আর 5th জেনারেশন ওয়ারফেয়ার সিস্টেম বানাচ্ছেন। সেটাও ভারতের জন্য খুব ভালো সংবাদ, কারণ এটা যদি সত্যি আদানি করেন, ভারতে ডেফিনেটলি আইআইটিগুলো থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলো কাজ করার জন্য টাকা পাবে, তারা যথেষ্ট নিজস্ব প্রযুক্তি আপলিফ্ট করার সুযোগ পাবে, নিজেদের পরিকর্মা কাজে লাগানোর অনেক সুযোগ পাবে। তো ভারতের টোটাল একাডেমি এই যে ব্যাপারটা $20 বিলিয়ন আদানির যে ইনভেস্টমেন্ট হচ্ছে, এটা ডেফিনেটলি ভারতের স্বয়ংনির্ভরতার জন্য, ভারতের সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য খুব ভালো সংবাদ। কিন্তু আমেরিকান এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস বলতে পারি যে আমেরিকাতে যেহেতু এই সিস্টেম বহুদিন ধরে আছে, অর্থাৎ প্রাইভেট ডিফেন্স যেমন বোয়িং, রেথন, L3, হ্যারিস কমিউনিকেশন ইত্যাদি, যারা আমেরিকার সমস্ত ডিফেন্স সিস্টেম চালায়, বড় বড় ডিফেন্স কন্ট্রাক্টর, আমেরিকার যদি এক্সপিরিয়েন্সটা আমরা দেখি, তাহলে আমি যেটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ভারতের ঠিক আছে, একদিক থেকে যেমন ভালো হবে আদানি এটা করার জন্য, ভারতের স্বয়ংনির্ভরতা বাড়বে, অন্যদিকে কিন্তু যেটা হবে, ভারতের মিলিটারি ইনক্রিজিংলি আদানি, টাটা বা যারা এইসব সামরিক মিলিটারি ডিফেন্স সিস্টেমগুলো তৈরি করছে, তাদের হাতে ইনক্রিজিংলি চলে যাবে। যেটা আমেরিকায় হয়েছে। আমেরিকায় কী হয় যে যারা ধরুন মিলিটারি জেনারেল, যারা যখন অবসর নেয়, তারা তখন এইসব সংস্থা গিয়ে বড় বড় পোস্টে বসে যায় গাইড করার জন্য, বলা হয় কনসাল্টিং। তো কী হয় যে বেসিক্যালি ধরুন আমি একজন মিলিটারি জেনারেল বা মিলিটারি কর্তা, এবার আমি জানি যে আমি রিটায়ারমেন্ট নেওয়ার পর আমি আদানিতে যাব বা এখানে যাব, তো ন্যাচারালি আগের থেকেই অনেক কিছু ডিল হয়ে যায়, বিভিন্ন বড় ডিলগুলো অ্যাকচুয়ালি তারা করে বেরিয়ে গিয়ে তারপর সেখানে গিয়ে রিটায়ার করে ফেলে। এটা আমেরিকায় এই করাপশনটা প্রচণ্ড চলে। তো এর সবচেয়ে নেগেটিভ দিক যেটা, এটা হচ্ছে যেমন একটা নেগেটিভ দিকটা হচ্ছে এই যে পুরোপুরি যেটা হবে সেটা হচ্ছে এই যে ডিফেন্স বাজেট এরা ভীষণ রকমভাবে টানতে শুরু করে। কী করে করতে শুরু করে, যে পুরো সিস্টেমটা, যেহেতু এই সংস্থাগুলো পুরোপুরি সরকারের উপর নির্ভরশীল, এটা তো কোনো আর প্রাইভেট কিছু নয়, পুরোপুরি সরকার থেকে বাজেট আসবে। আর যুদ্ধ তো তেমন হয় না, সুতরাং যুদ্ধের একটা ভয় দেখানো দরকার, সিকিউরিটি কনসার্ন থাকা দরকার, কারণ সব কিছু যদি শান্ত হয়ে যায় তাহলে তো ডিফেন্সের বাজেট কেউ দেবে না। তো এদের সার্ভাইভালই ডিপেন্ড করে হচ্ছে একটা থ্রেটের ওপর, পারসিভড, অ্যাকচুয়াল, নন অ্যাকচুয়াল। তো যার জন্যে পৃথিবীর পরিবেশ অশান্ত রাখতে হয়, যেটা আমেরিকা করে, সবসময় পৃথিবীর পরিবেশ অশান্ত রাখে। কারণ আমেরিকার এই যুদ্ধংদেহী, যে আজকে আমি ইরানে অ্যাটাক করছি, কালকে ভেনেজুয়েলা করবো, পরশুদিন গ্রিনল্যান্ড করবো, এই যুদ্ধংদেহী যদি ভাবটা না থাকে, তাহলে আমেরিকায় কিন্তু কংগ্রেসের হাতে দায়িত্ব আছে। মানে ট্রাম্প কিন্তু বাজেট, ডিফেন্স বাজেট অ্যাপ্রুভ করতে পারে না, বাজেটের দায়িত্ব পুরোপুরি কংগ্রেসের হাতে। তো কংগ্রেস যদি ডেমোক্র্যাট কংগ্রেস আছে, মোস্ট লাইকলি ট্রাম্পকে সেই বাজেট দেবে না। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা হচ্ছে ভারতের অলরেডি পলিটিক্যাল সিস্টেম রিগড। সেক্ষেত্রে যেমন ভারতে যদি আপনি বলুন যে কোনো একটা বাজেট আসলে আদানির লাভ হবে, মানে ডিফেন্স বাজেট আসলে, তো সেখানে তার বিরুদ্ধে, ডিফেন্স বাজেটের বিরুদ্ধে ভারতে ভোট কে দেবে? তৃণমূলের সাথে বলুন বা বিজেপি, তো আদানির বরপুত্র, সেটা ছেড়ে দিন, কিন্তু যদি আমি তৃণমূলের কথা বলি বা অন্যান্য রিজিওনাল পার্টিগুলোর কথা বলি, সবার সাথেই তো আদানিদের খুব ভালো সম্পর্ক আছে, আম্বানিদেরও ভালো সম্পর্ক আছে, টাটাদেরও ভালো সম্পর্ক আছে। তবে এবার যখন এই ডিফেন্স গোষ্ঠীগুলো চাইবে যে ভারতের ডিফেন্সের বড় বাজেট পাস হোক, তখন কে তার বিরোধিতা করবে? কেউ বিরোধিতা করতে পারবে না। এটা আমেরিকা তো হয়। তো এর ফলে কী হবে, যে মানে আমেরিকার ডিফেন্স বাজেট ইজ ইকুয়াল টু আমেরিকার পরে যে 10টা দেশ আছে তাদের ইকুয়াল, একসাথে করলে তার থেকে বোধহয় আমেরিকার বাজেট বেশি, মানে মিলিটারি বাজেট বেশি। তো এত মিলিটারি বাজেট নিয়ে আমেরিকা করবেটা কি, বা কয়টা কি হয়েছে? তার কারণটা হচ্ছে যে আমেরিকার মিলিটারি চালায় হচ্ছে এই ডিফেন্স কোম্পানিগুলো। তো ভারতে এখনও ডিফেন্স বাজেট সেটা কিন্তু খুব একটা বেশি নয়, 60 বিলিয়ন বা 65 বিলিয়নের কাছাকাছি। তো যেভাবে আদানি গোষ্ঠী বা টাটা গোষ্ঠী বা L&T এরা এখন ডিফেন্সে ঢুকে পড়েছে, এর পরবর্তীতে একটাই হবে, সেটা হচ্ছে এই যে ভারতের জিডিপির কিন্তু একটা, এখন যা আসে আমার ধারণার থেকে প্রায় 3-4 গুণ, অ্যাজ এ পার্সেন্টেজ বেসিসে বলছি, জিডিপি কিন্তু মিলিটারিতে যাবে, হুইচ উইল বি অ্যাট দ্য এক্সপেন্স অফ সাম আদার স্টাফ।
তবে এটাও আমি বলবো যে ডিফেন্সে সবসময় বাজেট যাওয়া যে খারাপ তাও নয়, কারণ আজকে আপনি ধরুন এই যে আমি যে স্মার্টফোনে আজকে রেকর্ড করছি বা ইন্টারনেট থেকে শুরু করে পৃথিবীর যাবতীয় কিছু আমি যদি আবিষ্কার দেখি তার 90% এসছে কিন্তু আমেরিকার ডিফেন্সের রিসার্চ থেকে। ডিফেন্সেই সবচেয়ে বেশি কাটিং এজ রিসার্চ দরকার হয় এবং সেখান থেকে সমস্ত কিছু মারাত্মক মারাত্মক ইনোভেশনগুলো বেরোয়। মানে আজকে যে সেমিকন্ডাক্টর চিপের কথা বলছেন যার উপর বেস করে গোটা পৃথিবী চলছে, ঘুরে যাচ্ছে, সব কিছুই কিন্তু এই মিলিটারি রেশারেশির ফল, মিলিটারি কোম্পানিগুলোর ফল। সুতরাং মিলিটারি বাজেট বেশি হলে যে সবসময় ক্ষতি আছে বা মিলিটারি বাজেট বেশি ইনভেস্টমেন্ট হলে যে ক্ষতি আছে সেটা আমি মনে করি না, কারণ ইতিহাস শেখাচ্ছে যে সেখান থেকে প্রচুর ইনোভেশন, অগ্রগতি সায়েন্স আর টেকনোলজির আসে, সেটাও ঠিক। কিন্তু পাশাপাশি দেশের অন্যান্য যে জিনিসগুলো যেগুলো জনকল্যাণমূলক প্রকল্প, যেগুলো এখন মোদি নিতে পারছেন, যেমন ধরুন আয়ুষ্মান ভারত বা এগুলো, এই ধরনের বাজেটে কিছু কাটছাট কিন্তু ভবিষ্যতে হতে পারে। বিকজ আমেরিকার এক্সপিরিয়েন্স দেখাচ্ছে যে একবার ডিফেন্স প্লেয়ারগুলো ঢুকে গেলে জনকল্যাণমূলক বাজেট থেকে নিয়ে ডিফেন্স বাজেটটা তৈরি। এগে আমি বলছি ডিফেন্স বাজেটটা একটা বড় অংশই অপচয়, কিন্তু ডিফেন্স বাজেটের যে অংশটা ইনোভেশনে যায়, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি আমেরিকার ক্ষেত্রে 15% অফ দ্যাট। আমেরিকায় $1 বিলিয়ন কাছাকাছি ডিফেন্স বাজেট, তার মধ্যে 150 বিলিয়ন যায় মিলিটারি রিসার্চে। দ্যাট ইজ ভেরি ইউজফুল, কারণ সেখানে অ্যাকচুয়ালি সবসময় নতুন নতুন প্রযুক্তি নিয়ে চেষ্টা হচ্ছে, প্রযুক্তি নিয়ে নতুন টেকনোলজি তৈরি হচ্ছে, নতুন কোম্পানি তৈরি হচ্ছে, এটাতে এমপ্লয়মেন্টও তৈরি হচ্ছে, প্লাস লেটেস্ট অনেক কিছু ডিফেন্স টেকনোলজি পরবর্তী ক্ষেত্রে ডুয়াল ইউজ, অর্থাৎ মানুষের ভালো কাজে চলে আসে। তো এগেন আই হ্যাভ টু গিভ ইউ এ ভেরি ক্রিটিক্যাল কমেন্ট অন দ্যাট যে কী হতে চলেছে ভারতে।